তুরকে বুকে জড়িয়ে বলে, সাথে সাথে কেঁদে ওঠে তুর, কিন্তু কেন বুঝতে পারলো না। এভাবে কেতো না তোর, আগে তো বিয়েটা হতে দাও, বাকি কান্নাটা না হয় স্বামীর বুকে কেতো। তুর নীরবে কাঁদতে লাগলো। অনেক সহজে তুমি সবটা মেনে নাও তোর। বিশ্বাস জিনিস খুব খারাপ, সবার উপর করা যায় না, সেটা যতই আপন হোক। ভাঙলে অনেক কষ্ট হয়, তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু না চাইতেই বারবার। নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলে আরো জোরে জড়িয়ে ধরে। আচ্ছা, আগে কেকটা বানিয়ে ফেলে তারপর না হয় বিয়ে, হানিমুন, বাচ্চা কাচ্চা সব প্ল্যান হবে। দূর। তীব্র নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তার তুর ওকে দেখতে লাগলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে না দেখে রুমে যাও, আমি কেকটা বানিয়ে নিয়ে আসছি। আজকে আর কেক খাওয়া। একটা ভেঙচি কেটে চলে গেল। এইটা দেখে তীব্র এক গাল হেসে দিল। তোর কেকের জন্য অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে যাওয়ার উপক্রম। তখনই তীব্র আসে। এই নাও, হয়ে গেছে। তোর বড়সড় একটা হাই তুলে কেকটা দেখে দেখে অবাক হয়ে তীব্রের দিকে তাকায়। ওয়াও, এত সুন্দর একটা কেক! ভাবা যায়, আজকে খাওয়াটাই মাটি। আচ্ছা তুমি দেখো, আমি আসছি। তীব্র চলে আসতে নাই ঠিক তখনই তুর ডাকে। আচ্ছা, আমাদের বিয়ে কোথায় হবে? এই বাড়িতে? কথাটা শুনে তীব্রের পা থমকে গেল। ও শান্তভাবে তুরের দিকে তাকিয়ে ঠোঁটে একটা হাসির রেখা ফুটিয়ে তোলে। তুমি কোথায় চাও? আমি তো চাই যে শহরে আমার জন্ম হয়েছে সেই শহরে, কিন্তু আমি তো মেবি এখন চট্টগ্রামে, তাই না? তীব্র একটা হাসি দিল, কারণ ওরা যে চট্টগ্রামে নেই তা তুরের অজানা। তুমি যা চাইবে তাই হবে। তারপর চলে যাই তীব্র। তুর কেকটা দেখে নেয়, অনেকটা পুড়ে গেছে, কিন্তু সেটা খাওয়ার রুচি বা মানসিকতা কোনটাই ওর নেই। ফুরা নয় বলে তীব্রের হাতের ছোঁয়া আছে বলে অতীত মন থেকে মুছে তীব্রের জন্য মনে একটা অতিরিক্ত বিষাদময় কিছু বিষ বৃক্ষের চাষ হয়েছে ওর মনে। তীব্রের কথা ভাবলেও সেখান থেকে হয় কাটা পায় না, হয় বিষ। ও কেকটাকে দেখে, কিন্তু তা ছুতেই যেন গা গুলিয়ে আসে তুরের। অথচ দিনের পর দিন মুখ বুজে ওর ছোঁয়াগুলো সহ্য করে যাচ্ছে, তাও আবার মুখে হাসি ফুটিয়ে। তীব্র বাইরে গিয়ে ঋদ্ধকে ফোন করে, কিন্তু কল ট্রান্সফারের মাধ্যমে, কারণ তীব্র কোথায় সেটা যেন কেউ চাইলেও ট্যাপ করতে না পারে। এমনকি ঋদ্ধ নিজেও জানে না তীব্র কোথায় আছে, কোন দেশে তা জানলেও কোথায় তা জানে না। হ্যালো ঋদ্ধ। স্যার, আপনি কবে ফিরবেন? বিগত 1 মাস আপনার কোনো খোঁজ নেই। এখানে সবাই আপনার খোঁজ করছে, বিশেষ করে তায়ান ভাইয়া। আমি প্রতিদিন ওনাকে কিছু না কিছু বলে ম্যানেজ করছি। আমি দেশে ফিরছি 3 দিনের মধ্যে। ওকে স্যার, আমি আপনার জন্য সব রেডি করে রাখছি, আর আপনার দেশে আসার ব্যবস্থা করছি। একদম না ঋদ্ধ, মানে? মানে আমি যে আসছি তা যেন কেউ জানতে না পারে। আমি এসে আমার বাড়িতে যাব না, গাজীপুরে যে বাংলো বাড়ি আছে সেখানে যাব। কিন্তু কেন স্যার? কারণ আমি তুর্কে নিয়ে আসছি। স্যার, আপনি কি তুর্কে ফিরিয়ে দেবেন? না, তাহলে? বিয়ে করব। আমি তুর্কে বিয়ে করতে চাই, আর তার সমস্ত ব্যবস্থা করো। তবে সাবধান, ভুলেও যেন এটা কেউ টের না পায়। আমি ওখানে বেশি দিন থাকবো না, বেশি হলে 2 দিন, তারপর আবার তুর্কি নিয়ে ফিরে আসবো। আর যেখানে আমরা থাকবো তার সিকিউরিটির ব্যবস্থা এমনভাবে করো যাতে ভিতরে একটা মাছি মশাও না বলতে পারে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু বিয়ে? সেটা তুমি বুঝবে না। ওকে, আমি ধর্মমতে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। স্যার, সেটা ঠিক আছে, কিন্তু এত রিস্ক নিয়ে এখানে আসার কি দরকার, যেখানে আপনি নিজেই তুরকে খোঁজার জন্য এত কিছু করেছেন? সেখানে যদি কোনোভাবে কেউ জানতে পারে তুর আপনার কাছে, কি হবে ভাবতে পেরেছেন? এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে স্যার? সেজন্য তোমাকে সবটা গোপন করতে বলেছে, যে 2 দিন আমি সেখানে থাকবো তার মাঝে কেউ যেন কিচ্ছু জানতে না পারে। ওকে স্যার। সব রেডি করো। তারপর ফোনটা কেটে দেয় তীব্র। অদ্ভুত এক অনুভূতি গ্রাস করেছে তীব্র, কিন্তু তা নিয়ে বেশিক্ষণ ভাবলে ঝুলবে না। ও দ্রুত তুরের কাছে যায়। তুর ড্রয়িং রুমে টিভি দেখছিল। তীব্র গিয়ে রিমোটটা দিয়ে টিভি বন্ধ করে সোফায় বসে। তুরের দিকে তাকাতেই দেখে ও ঠোঁট উল্টে কান্নার ফেস করে রেখেছে। কি হলো, কাঁদছো কেন? আপনি এই টিভিটা বন্ধ করলেন কেন? চিপস খেতে খেতে বলে। তীব্র কিছুক্ষণ চুপ করে রইল, অনেক ভার নিয়ে তুরকে বলল, তৈরি হও তোর, এই সপ্তাহের মাঝে তোমার আর আমার বিয়ে হবে। কথাটা শুনেই দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। পিনপন নীরবতাকে কাটিয়ে তুর বলে উঠল, ঠিক কবে? ওর চোখের চাহনিতে অন্যরকম কিছু যাওয়া দেখতে পেল তীব্র। ইচ্ছে করছে না বলতে, কিন্তু তবুও বলল, সেটা কবে বলতে পারছি না, এটুকু জেনে রাখো,
সে দিনটা আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন হবে। আর তোমার কাঙ্ক্ষিত আশার দেখি কাঠে পূরণ করে ভাগ্য। তোর কিছু বলল না। তীব্রের কথাটাই এমন এলোমেলো ছিল তা গোছানোর ধৈর্য তুরের নেই। বসা থেকে উঠে তীব্রের কাছে গেল। এটা দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তুরের দিকে তাকাতে খুব শক্ত করে জড়িয়ে ধরে তীব্রকে। তীব্র কোনো রিয়াক্ট করে না, শুধু নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। নিজের বুকে তুরের গরম নিঃশ্বাস আর হালকা ঠোঁটের ছোঁয়া পায়। আপনি নিজেও জানেন না তীব্র, আপনার বন্ধ দরজার বন্দিনী আপনার তুমি হওয়ার জন্য কতটা অপেক্ষা করছে। নিজের ভালোবাসা মানুষের স্ত্রী হওয়ার মতো সৌভাগ্য কয়জনের হয়? তীব্র কিছু বলল না, শুধু শুকনো ঠোঁটে আলতো মলিন হাসি ফুটিয়ে তুলল, গভীরভাবে ওর কপালে ভালোবাসার মৃদু পরশাকে। শুধু এই কথাটাই ওর মুখে উচ্চারিত হয়। তৈরি থেকো নিজের ভালোবাসা মানুষকে আপন করে নেওয়ার জন্য। এটা শুনে কিছুটা অবাক হয় তুর। আপন করব মানে? আমি তো কিছু না। আবার মৃদু হাসিতে তুরকে ছাড়িয়ে চলে যায়। তুর বোকার মতন ওর যাওয়ার দিকে চেয়ে থাকে, বুঝতে পারে না লোকটাকে। অদ্ভুতভাবে সারা দিনে তুর তীব্রের দেখা পায় না। অনেক রাত হয়ে গেলেও তীব্র ফেরে না। ওর অপেক্ষায় এক পর্যায়ে ঘুমিয়ে যায় তুর। সকালে ঘুম ভাঙতেই দেখে তীব্র ওর কাছে। হতবাক হয়ে সরে যায়, কারণ তীব্র খাটে মাথা দিয়ে মেঝেতে বসে ঘুমিয়ে আছে, তাও তুরের পায়ে হাত দিয়ে। এমনটা আশা করেনি তুর। ও গিয়ে তীব্রের মাথায় হাত বুলাতেই তীব্রের ঘুমের রেশ কাটে। ও তীব্রের দিকে তাকাতে একটা প্রশান্তির হাসি দেখতে পায় ঠোঁটে। কি হয়েছে আপনার? আমার পায়ের কাছে পড়ে আছেন কেন? পায়ের কাছে কোথায়? আমি তো তোমার সামনে বসে। সেটা তো আমি নিয়ে এসেছি। ও আচ্ছা। উঠে ফ্রেশ হতে চলে যায়। পাগল তো আগেই ছিল, এখন কি বিবাকি হতে চায় নাকি? বাপ রে বাপ। সেটা যাই হোক, আমার বিয়েটা হলেই হবে। ফ্রেশ হয়ে আসতেই তুর ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে তীব্র খাচ্ছে। এটা দেখে ভ্রু কুচকে তাকায় ওর দিকে। এই মাসের একদিনও তুরকে ছাড়া খায়নি, তাহলে আজ? তীব্র ওর দিকে না তাকিয়ে বলে উঠল, কাল সারাদিন আমি কিছুই খাইনি, তার খবর নেওয়ার প্রয়োজন পড়েনি তোমার। আমি এখন খাচ্ছি বলে চোখ বাচ্ছে। কথাটা শুনে তুরের শুকনো গলায় কাশি ওঠে। এই লোকটা আসলে কি? আরে হ্যাঁ, চোখ তো। আপনি খান নেই তো আমি কি করব? আমি কি আপনার বউ নাকি? তাহলে আমি বিয়ে করছি কাকে? দেখুন, আগে বিয়েটা করুন, তাহলে বউয়ের মতো খেয়াল রাখবো। তার আগে আপনার বউ হওয়ার ফরমাস খাটতে পারবো না। মানে কি? বিয়ের পর দাসী থাকতে রাজি, অথচ রানী হয়ে থাকতে রাজি নয়, তাই না? আপনি, আমিও বা কি কার কাছে বলছি? আপনার সাথে কথা বলাটাই বেকার। দূর। তীব্র নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। তুর চলে যেতে ধরেও থেমে গেল। তারপর অভিমানী গলায় বলে উঠল, বিয়ের পর স্বামীর সেবা করতে মেয়েরা কখনো দাসী হয় না, বরং তার সংসারের কাজ আর স্বামীর সেবা করে সে সেই ঘরের রানী হতে পারে। আর সেটা যে কি সম্মানের হয় সেটা আপনি বা আপনাদের মতো কিছু পুরুষ বুঝবে না। বলেই তুর চলে গেল। আর তীব্র খাবারটা মুখে দিতে গিয়েও দিল না। খাবারটা যেন গলায় আটকে গেল। তীব্র তা ছেড়ে উঠে গেল। তুরের রাগে শরীরই জ্বলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে বুঝতে পারছে না। একটা মুহূর্ত যেই তীব্র ওকে শান্তি দিত না, একটার পর একটা আবদার না হলে অর্ডার করে ক্লান্ত করে দিত, আজ সারা দিনে বাসায় থেকেও তুরের সাথে একটা কথাও বলেনি। এমনকি ভালোভাবে ওর দিকে তাকিয়েও দেখেনি। কিসব পেপার আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তুর বারবার ওর সাথে কথা বলার জন্য গেলেও বারবার ইগনোর করেছে ওকে। তুরের রাগটা যেন এবার কন্ট্রোল করার মতো না। ও গিয়ে তীব্রের ল্যাপটপটা কেড়ে নিল। বেশ বিব্রত হলো তীব্র। আমার ল্যাপটপটা দাও। দেব না। তোর দেখো, আমার মেজাজ গরম করো না, ল্যাপটপটা দাও। বললাম তো দেব না। বলে ল্যাপটপটা ধরে একটা আছাড় মারল। এটা দেখে তীব্র বেশ রেগে যায়। এটা কি করলে তুমি? বলছি তো দেব না, তাহলে চাইলেন কেন? বেশি লাই দিয়ে মাথা উঠিয়ে দিয়েছে, আবার মুখে মুখে তর্ক করছো। করেছি, বেশ করেছি। তোর তুরকে থাপ্পড় মারতে ধরলেই ও চোখ বন্ধ করে নেয়। এটা দেখে তীব্র নিজের হাত নামিয়ে নেয়। কি করবেন? মারবেন? তাই করুন, যেটা বাকি আছে সেই স্বাদও পূরণ করে নিন। এটা শুনে তীব্র হালকা হাসে। তারপর ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আচ্ছা বাদ দাও, এবার বলো কি হয়েছে। আপনি আমার সাথে আজ সারাদিনও কথা বলেননি কেন? ও এই ব্যাপার, এক মিনিট। বলে তুরের মুখে কিছু স্প্রে করে। মুহূর্তে ওর কাশি উঠে যায়। এটা কি তীব্র? একটু পর বুঝতে পারবে। মুহূর্তেই তুর ওর কোলে ঢুলে পড়ে। তীব্র তুরকে বিছানায় শুয়ে দেয়।
কপালে চুমু দেয়। আমার দুর্বলতা এভাবে কাজে লাগানো উচিত হয়নি তোমার। তোমাকে আমি মারবো না, তুমি জানো। আর তাই ওকে শুয়ে নিজের কাজ শেষ করতে চলে যায়। ওকে সবকিছু বুঝাতে হবে, তাও দূরের অলক্ষ্যে। আজ রাতে ওর বাংলাদেশের ফ্লাইট। তবে এবার আর ও আগের মতন তীব্রের ওয়াইফ হিসেবে যেতে পারবে না। ওকে এসআর হাসপাতালের পেশেন্ট হিসেবে নিয়ে যাবে, যার পুরো দায়িত্ব হাসপাতালের উপর। বাংলাদেশ নিয়ে যাওয়ার কারণ দুটো, তোমার ইচ্ছে আর আমার প্রাপ্তি। তারপর সবকিছু গুছিয়ে দূরকে নিয়ে ফিরে আসে বাংলাদেশে। বাংলাদেশে আসতে এসআর হাসপাতালের একটা অ্যাম্বুলেন্সে ইয়ার কমিটি নিজেই তুলে দেয় ওর কাগজপত্র দেখে। সেখান থেকে মাঝপথে তুর্কি নিজের গাড়িতে নিয়ে নিজের বাংলো বাড়িতে নিয়ে যায় তীব্র। ঋদ্ধ আগে থেকে সবটা রেডি করে রেখেছিল। তীব্র সোজা তুর্কে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। তীব্র ওকে শুয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর নিজে তুরের পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। তীব্র আর দেরি করতে চায় না। কালই বিয়ে হবে ওর আর তুরের। চোখে আলো পড়তেই ঘুমটা হালকা হয়ে আসে তুরের। হঠাৎ ওর চিরচেনা কিছুর আভাস পায়। বাতাসে অন্যরকম কিছু ফিল হচ্ছে। অনেকদিন পর চেনা কিছুর আভাস পেল। জানি না কেন এতদিন আবহাওয়াটা অচেনা লাগতো, নিজের না। আজ যেটা নিজের মনে হচ্ছে, ও বুক ভরে নিঃশ্বাস নিয়ে কচলাতে কচলাতে ঘুম থেকে ওঠে তুর। তখনই কারো গলার গম্ভীর আওয়াজ পায়। গুড মর্নিং মাই লেডি। গুড মর্নিং বলে আবার শুয়ে পড়ে। এটা দেখে তীব্র হেঁচকা টানি বিছানার কোণে নিয়ে এসে ওকে কোমর ধরে বসিয়ে দেয়। ঘটনাটা এতটা দ্রুত ঘটে, সবটা দূরের মাথার উপর দিয়ে যায়। ও চোখ বড় বড় করে তীব্রের দিকে তাকায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, কাজ আছে আমার। এক হাতে তুরের কোমর আর এক হাতে তুরের থুতনি ধরে। তুর সম্পূর্ণ ভর তীব্রের কাঁধে যদি সরে তাহলে একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়বে। কি বলেছি বুঝেছো? হুম। মাথা নাড়েই দূর। তীব্র ওকে সোজা করে দিতেই ওয়াশরুমে ভো দৌড়। আমি কাকে বিয়ে করেছি রে বাবা? তুর ফ্রেশ হয়ে আসতেই তীব্র ওকে ধরে খাটে বসিয়ে দেয়। তুর কিছু বলতে যাবে তার আগেই তীব্র ওকে বলে, এখনো দেখতে পাবে। তীব্র মেহেদি দিয়ে তুরের হাতে মাঝ বরাবর ছোট করে কিছু লেখে। পুরোটা না বুঝলেও উপরের লেখাটা টি, সেটা বুঝতে বেগ পেতে হয় না। তীব্র লেখা কমপ্লিট করে কাকে যেন আসতে বলে। তখনই দুটো মেয়ে রুমে প্রবেশ করে। তীব্র সরে যেতেই তারা ওর হাতে মেহেদি লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তুর অবাক হয়, কিন্তু কিছু বলে না। একদিকে সকালবেলা অনাগত অতিথি, তার উপর পেটের ইঁদুর, দু হাতে মেহেদির জন্য খেতেও পারে না। বেশ বিরক্তি নিয়েই বলে, আচ্ছা, না খেয়ে মরে গেলে আমি মরবো, তাতে আপনার কি আসে যাবে? আপনি তো ঠিকই আরেক মেয়েকে নিয়ে বিয়ে করে সুখী থাকবেন। তীব্র আর কিছু না বলে বেরিয়ে গেল। রাগ উঠলেও তা প্রকাশ করলো না। ও গিয়ে তুরের জন্য নাস্তা নিয়ে তুরের সামনে দিল। আল্লাহ, নাক দিলাম মারলাম, কিন্তু হাতির মতো সুর দিলা না কেন? তাইলে নাক দিয়ে খেতাম, হাত তো বাঁধা। তীব্র রেগে গিয়ে ওকে খাওয়াতে থাকে। এটা দেখে তুর আরো বেশি অর্ডার করে, কারণ জানে এই মেয়েদের সামনে ও কিছুই বলবে না। আর মেয়ে দুটো মুখ টিপে টিপে হাসতে থাকে। খাওয়ানো শেষ হলেই ওরা আবার নিজেদের কাজে মন দেয়। হাতে মেহেদি পরানো শেষ হলে ওরা বিদায় নেয়, আর তীব্র ওর পাশে বসে। ব্যথায় হাত টনটন করছে, তখনই হাতটা পড়ে যেতে নেয় আর তীব্র ধরে ফেলে। মেহেদি শুকানো না পর্যন্ত তুরের দু হাতের ভর তীব্রের হাতে, আর তুর ওর বুকে মাথা দিয়ে নিজের অলসতা দূর করে। কতক্ষণ বসে থাকে তীব্র জানা নেই। মেহেদি শুকানোর পর তীব্র নিজেই তুলে দেয় আর বিছানা থেকে না নামার কথা বলে। তখনই তুর ওকে ডাকে, আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? গাজীপুর, আমার বাংলো বাড়িতে। তারপর চলে যায়। দুপুরের দিকে তুর সাবান নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতেই তীব্র বাধা দেয়। তুরকে কিছু বলার সুযোগ না দিয়েই দরজা খুলে ভেতরে ঢুকিয়ে লক করে দেয়। এ কি আপনি? কেন, কোনো সমস্যা? না, এই না, সমস্যা আছে। আমি এখন গোসল করব। আমিও তো সেজন্য এসেছি, কারণ তুমি গোসল করবে। মানে? মানে আবার কি? বলেই পেছনে ফিরে কিছু একটা করে তীব্র। তুর উকি মেরে দেখার চেষ্টা করে। শালা লম্বুজারি কোথাকার। হঠাৎ পিছলে পড়ে যেতে নেয় আর তীব্র ধরে নেয়। তীব্রের দিকে তাকাতে ওর চোখ কপালে কিছুটা সন্দেহ নিয়ে ওকে দেখে। আচ্ছা, কাঞ্চনা মুভির মতো আপনার ঘাড়ও কি ভূত উঠেছে? মানে? তাহলে মেয়েদের মতো পুরো মুখে হলুদ কেন? সেটা এখনই দেখতে পাবে। এক ঝটকায় তুরের হাত দুটো দেয়ালে চেপে ধরে। নিজের গালের হলুদ তুরের গলায় গালে মেখে দেয়। তুর প্রথমে ছটফট করলেও পরে শান্ত হয়েছে। তীব্র আলতো করে একটু একটু হলুদ নিয়ে ওর হাত জোড়া আর গলায় মাখিয়ে দেয়। শুনেছি বিয়ের সময় হলুদ ছোঁয়াতেই হয় বরের গায়ের,
এখানে তো তেমন কেউ নেই, তাই আমিই দিয়ে দিলাম। তুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রের দিকে। হলুদ তো লাগালাম, বাকি আছে মিষ্টি। তীব্র আলতো করে ও ঠোঁটে আলতো পরশ বুলায়। তাড়াতাড়ি বের হয়ে এসো। তীব্র বেরোতেই তুর হাঁটু গেড়ে বসে পড়ে। ওর কেমন রিয়াক্ট করা উচিত জানা নেই। সারাদিন বিছানায় শুয়েই কেটে যায় তুরের। সন্ধ্যার পর পার্লারের মেয়েগুলো আসে। তীব্রের কথা অনুযায়ী হালকা মেকআপ আর লাল শাড়িতে বউয়ের মতো সাজায় তুরকে। এখন শুধু অলংকার পরানো বাকি। তখনই তীব্র ওদের বেরিয়ে যেতে বলে। ওরা চলে যায় আর তুর উঠে দাঁড়ায়, কিন্তু তীব্র ওকে আবার বসিয়ে দিয়ে আয়না আর নিজেদের দুজনকে দেখে বলে, আমার চাঁদ এতটা আলো দেয় জানা ছিল না। এই আলোতে সারা জীবন ভিজলেও হয়তো স্বাদ মিটবে না। তুর কোনো কথা বলে না। তীব্র সবটা গহনা এক এক করে তুরের শরীরে জড়িয়ে দিতে থাকে। হয়ে গেছে তীব্র আপনার বউ সাজানো? না। আর কত? নজর ফোটা যে এখনো বাকি। মানে 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 আলতো হেসে তুরের গলার নিচের সেই পাইটের জায়গায় স্পর্শ করে। আলতো করে স্পর্শ করে সেখানে গভীর চুমু আঁকে তীব্র। তারপর তুরের হাতের পিঠে চুমু দিয়ে বলে, তৈরি হ তুর, একটু পর শরীয়ত মোতাবেক তুমি আমার স্ত্রী হতে চলেছ। আমাদের সম্পর্ক ধর্মীয়ভাবে বৈধ হতে চলেছে। তুর কিছু বলে না, শুধু অশ্রুসিক্ত চোখে মাথা নাড়ল। কিন্তু চোখের পানি কিসের জন্য তা বুঝতে পারল না। তীব্র চলে গেল রুম থেকে। ঋদ্ধ আর ম্যানেজার এসেছে। ম্যানেজারকে খুশি দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে হয়তো উনি এটাই চেয়েছেন। যে হুজুরকে ডেকে আনা হয়েছে তিনি সবটা তৈরি করে নিচ্ছেন। বেশ খানিকক্ষণ পর হুজুর তুরকে নিয়ে আসতে বলে। তীব্র তুরকে আনার জন্য রুমে যেতেই থমকে যায়। কিছুক্ষণ পর ঋদ্ধ আসে। স্যার সবে স্যার। তীব্র খাটের উপর বসে একটা পুতুল নিয়ে খেলছে। স্যার আপনি বসে আছেন কেন? নিচে সবে অপেক্ষা করছে। আর তুর ম্যাম কই? ও তো চলে গেছে বৃদ্ধ। চলে গেছে মানে? বেশ অবাক হয়ে বলে। ওদিকে দেখো। তুর রাস্তার দিয়ে বইয়ের বেশে কোনো মতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে কোনো মতে মেন রাস্তায় এসে পড়ে। আপনার বিয়ে, আপনাকে মোবারক হোক মিস্টার তীব্র। আপনার মতো পশুরূপী মানুষকে বিয়ে করাচ্ছে নিজেকে শেষ করে দেওয়াটা বেশি সহজ মনে করব। তখনই দূর থেকে একটা আলো দেখতে পায়। আলোটা ধীরে ধীরে কাছে আসছে। সরি মা, সরি বাবাই, তোমাদের সাথে হয়তো দেখা হবে না। আমি যদি আজ বেঁচে যাই আর ওই লোকটার হাতে পড়ে যাই তাহলে আমার কি হবে আমি জানি না। এতদিন ওনার পুতুল থাকলো, এবার আমি জানি না আমার কি হবে। এর চেয়ে নিজেকে শেষ করে দেওয়াই ভালো। বলে সামনে আসা গাড়ির নিচে ঝাঁপ দেয় দূর। ওদিকে স্যার বসে আছেন কেন? ওনাকে খুঁজতে হবে। যে নিচে চলে যায় তাকে পাওয়া যায় না। কিন্তু স্যার আই নিড হার। যেখান থেকে পারো নিয়ে এসো, আমি ওকে আমার চোখের সামনে দেখতে চাই। ঋদ্ধ কিছু বুঝতে পেরে বেরিয়ে গেল। অভিনয় তুমি ভালো করলেও অতটা ভালো অভিনেত্রী নও তুমি দূর। আমাকে নিজের মন থেকে বিয়ে করতে চাও না আমি জানতাম, কিন্তু আমাকে ছেড়ে গিয়ে একদম ঠিক করনি। মিথ্যে অভিনয় হলেও তুমি আমার কাছে আমার হয়েছিলে, কিন্তু তাও তুমি করলে না। শাস্তি তো তোমায় পেতেই হবে। ওদিকে গাড়ি দ্রুত ব্রেক করার কারণে বাড়ি খেয়ে তোর নিচে পড়ে যেতেই গাড়ি থেকে একটা ছেলে দ্রুত নেমে আসে। তোর ঝাপসা চোখে কোনো ছেলেকে দেখে। এই যে শুনছেন। কিন্তু তোর কোনো জবাব দিতে না পেরে জ্ঞান হারায়। আর ওদিকে তীব্র রুমে থেকে বেরিয়ে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। বাড়ির সবাই জড়ো হয়ে যায়। সবাই ভয়ে মাথা নিচু করে আছে। ঋদ্ধ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, স্যার এত টাইট সিকিউরিটির পর তোর পালালো কিভাবে? স্যার আমি ভাবিনি তুর পালাবে। তাছাড়া আমি তো। তোমার কি মনে হয় আমি করে ভয় তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করতে বলেছিলাম? সরি স্যার। আমি জানতে চাই তোর কিভাবে পালালো। তখনই একজন রান্নার লোক এসে বলল, ম্যাম রান্নাঘরের দিকে গিয়েছিল। আমি কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে সে বলল তাকে শরবত করে দিতে। আমি বললাম রান্নাঘরে থাকা ড্রামগুলো বুঝিয়ে আসি। তারপর আমি কাজ শেষ করে রান্নার ওনার জন্য শরবত বানিয়েছি, কিন্তু দোতলার রুমে গিয়ে তাকে পাইনি। তীব্রের বুঝতে বাকি রইল না তোর কিভাবে বাড়ির বাইরে গেছে। ও দ্রুত বাড়ির বাইরে ড্রামের গাড়ির কাছে যায়। আর একটা ড্রাম হেলানো দেখে তার মানে ওর ধারণা সঠিক, ও এই ড্রামের ভেতরে ঢুকেই বাইরে এসেছে। তোর ভাগ্যের জোরে তুমি আজ আমার থেকে পালালে। দেখে এই ভাগ্য কতক্ষণ সাথ দেয় তোমার। ভালোবাসার চাদরে মরিয়ে তোমার নজরে পবিত্র করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা হতে দিলে না। এবার তীব্রের হিংস্র রূপটাও তুমি দেখবে ঋদ্ধ। স্যার ওর যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যারা আছে সবার বাসায় লোক পাঠাও। এখান থেকে পালালেও যেন ওদের কাছে পৌঁছাতে না পারে। তোরকে খোঁজার নাম করে তোয়ার কাছ থেকে সব ইনফরমেশন নিয়েছে তীব্র, তাই আর কোনো সমস্যা নেই এইটুকু সময় সবটা ব্যবস্থা করার। ওর লোক অনেক আগেই তোরকে খোঁজার জন্য গেছে।
তীব্র নিজেও বেরিয়ে যায়। আজকে তুরকে হাতে পেলে যে ও কি করবে তার ধারণা তীব্রের নিজেরও নেই। ওর একটাই কথা, ওর তুর চাই, তাও যে কোনো মূল্যে। ওদিকে তুরের কপাল থেকে রক্ত পড়তে দেখে ছেলেটা ঘাবড়ে গেল। আচ্ছা আপদ জুটলো তো। আরে ভাই, মরার জন্য আমার গাড়ি পেলে, আর কাউকে পেলে না। এখন যদি পুলিশ জানতে পারে তাহলে কি হবে? ড্রাঙ্ক করে ড্রাইভ করলে কান ধরিয়ে ছেড়ে দেয় কিন্তু। আশেপাশে কেউ আছে কিনা দেখে নেয়, না কেউ নেই। তাহলে আর কি, ঝামেলা না নেয় ভালো, কেটে। তখনই ছেলেটা চলে যেতে নেয়, কিন্তু আবার কি ভেবে তুরের দিকে ফিরে তাকায়। না, এইভাবে মেয়েটাকে রেখেছেও ঠিক হবে না। অপরাধ যখন করছি তাইলে আর কি। আকাশের দিকে মুখ তুলে বলে, হে আল্লাহ, এসব মুসিবতে আমাকে ফেলতে হয় কেন? অন্য কেউ ছিল না? এমনি কি কম ঝামেলা আছি? আচ্ছা, অ্যাক্সিডেন্ট করবা একটা ছেলেকে করাতে? হ্যাঁ জানি তুমি নিজের মর্জির মালিক, তাই বলে মেয়ে দেখে তো মনে হচ্ছে বিয়ে থেকে ভাগছে। এখন যদি ওর বাড়ির লোকেরা আমার কাছে পায় তখন? এই নিয়ে কয়টা কেস হলো? তখনই কয়েকটা গাড়ি আসতে দেখে। ওরে তাড়াতাড়ি ভাগ, এরা বুঝতে পারলে ডাইরেক্ট জেলে। তুরকে কোনো মতে পাজা কোলে তুলে গাড়িতে শুয়ে দেয়, তারপর দ্রুত ড্রাইভ করে বেরিয়ে যায়। ওদিকে পাগলের মতন তীব্র ওকে খুঁজতে থাকে। তুরকে নিয়ে কি করবে ভেবে পায় না ছেলেটা, তাই গাড়িতে বসেই ডক্টরকে ফোন দেয় ও। হ্যালো, এত রাতে? আঙ্কেল প্লিজ আপনি বাসায় চলে আসেন, একটা বড় সমস্যা হয়ে গেছে। কিন্তু আর কিছু বলার সুযোগ না দিয়েই ও লাইনটা কেটে দেয়। তারপর ড্রাইভ করে কয়েক ঘন্টার মাঝেই নিজের বাড়িতে চলে যায়। তুরকে নিয়ে বাসায় যাবে কিনা ভাবতে মনে পড়ে আজ মা বাসায় নেই, তাই ও একটু ভয়ে বাসায় ঢোকে। সাদিয়াত, এটা কি ধরনের মজা? আমাকে আসতে বলে। তখনই ওর কোলে বিয়ের সাজে একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটি কে? সানিয়া এবার মুশকিলে পড়ে যায়, কি বলবে ভেবে পায় না। যদি বলে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে খবর আছে। সানি রে সানি, বাপ কি বলবি? আইটিয়া গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড। তারপর তুর্কি বিছানায় শুয়ে দিতেই ডক্টর ওর মাথায় ব্যান্ডেজ করতে করতে বলে, তা গার্লফ্রেন্ড এই অবস্থায় কেন? আসলে ওর মা বাবা জোর করে বিয়ে দিতে গিয়েছিল তো, তাই পালিয়ে আমার কাছে এসেছিল। আমি বুকে পাথর চেপে ওর বাবা মায়ের কথা ভেবে বললাম, তোমার বাবা মায়ের কথা রেখে বিয়ে করে নেও। বর্তমানে মেয়েদের তো জানেন, বেশ হয়ে গেল, বিষ খেতে গেল। কিন্তু চোট তো মাথায় লেগেছে। লাগবেই তো, বিষ খেতে চেয়েছিল বলে থাপ্পড় মেরেছি, তাই পরে গিয়ে ছুট পেয়েছে। এই গাল দেখতে যাবেন না, মেকআপ করেছে তাই বোঝা যাচ্ছে না। ডক্টর একবার তুর্কে দেখে নিল, তারপর বলল, সাদিয়াত, যদিও তোমার কথা আমার বরাবরের মতোই বিশ্বাস করতে কষ্ট হয়, তবুও বলবো মেয়েটা কিন্তু খুব কিউট, তোমার জন্য পারফেক্ট, বিয়ে করে নাও। তাছাড়া এতটা ভালোবাসে তোমাকে। নেব, বিয়ে করে নেব, কিন্তু এই কথা মাকে বলবেন না, তাইলে। কি? কিছু না। ডক্টর একগাল হেসে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে বলে গেল ওর মাথায় যেন প্রেশার না পড়ে, তাইলেই কিন্তু সমস্যা হবে। সকালে কলিং বেল বেজে উঠতে সানিয়াত মাটি থেকে উঠে বসল। তুর ওর বিছানায়, তাই ও মাটিতে শুয়েছিল। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল। ও দরজা খুলতেই শকড। মা, তোমার না না ফেরার কথা ছিল? না মানে কয়দিন পর আসার কথা ছিল। ওর মা কোনো কথা না বলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে সোজা সানিয়াদের রুমে। সানিয়া আটকানোর জন্য গেলেও লাভ হলো না। মেয়েটা কে সানি? কাজের মেয়ে তোমার জন্য এনেছি। কাজের মেয়ের শরীরে এরকম দামি শাড়ি গহনা? বল কে? তা আমার বউ। তার মানে আমাকে ছাড়াই বিয়ে করে নিলি? কি ছেলে পেটে ধরলাম রে ডক্টর আহসান, তার মানে ঠিকই বলছে। তখনই সানি ওর মায়ের মুখ চেপে ধরে। আরে ধেত, বউ না, গার্লফ্রেন্ড। বিরক্তি নেই, কারণ মায়ের খবর জানে। গার্লফ্রেন্ড শুনলে শান্ত হবে, আর বউ শুনলে এখনই বাসর করিয়ে নাতিপুতির জন্য লাফাবে। আমাকে আগে বলিসনি কেন? তোকে কত বলছি বউ নিয়ে আয়, আর এত সুন্দর একটা মেয়ে, একে কি না? আগে বলিসনি কেন? এই জন্যই বলিনি। গার্লফ্রেন্ড আমার, বিয়েটা আমার গার্লফ্রেন্ডের হবে, তোমাকে কেন বলবো? তখনই তোর হালকা চোখ মেলে উঠে বসে। চুপ করবি তুই? মেয়েটা উঠে গেছে। আপনারা কারা? আমি সানির মা। কে সানি? এই সানি, তোর গার্লফ্রেন্ড তোকে চিনতে পারছে না। কি বলো, তাই নাকি? তাহলে এটা আমার না, বাইরে বের করে দিয়ে আসি। চুপ বজ্জাত ছেলে। তা মা, তোমার নাম কি? আমার নাম কি? এটা দেখে শব্দ করে সানি হেসে বলে, হ্যালো,
এমনিতে কি নিজের নাম ভুলে গেছে? আমার নাম কি মনে রাখবো? আসলে মনে হচ্ছে মাথায় আঘাত পেয়ে সব ভুলে গেছে, এসব হয়। তখন ও ডক্টরকে ফোন দিয়ে বলে, আঙ্কেল, গার্লফ্রেন্ড আমার নিজের নাম ভুলে গেছে। এটা শর্ট টার্ম মেমোরি লস হতে পারে মাথায় আঘাত লাগার কারণে, তবে ভয় পাওয়ার কিছু নেই, 1 বা 2 সপ্তাহে ঠিক হয়ে যাবে। আচ্ছা। তুর অবাক হয়ে ওদের দেখতে লাগলো। এটা দেখে সানি ওর মাকে বলল, এই আগে খাবার দাও তো। ওর মা চলে যায়। তখন ও তুরের কাছে যায়। তুরের কাছে যেতেই একটু ভয় পায়, তারপর বলে, তুমি আমার বয়ফ্রেন্ড? ঠিক বলতে পারছি না, কিন্তু আমার মায়ে যখন জানছে কপালে যে দুঃখ আছে তা বুঝতে পারছি। নাম কি তোমার? আমার তো মনে পড়ছে না। তোমার দোষ নাই, দোষ এই কপালের। এই পাগলা গারোতে ভালো মানুষ পাগল হয়, সেখানে তুমি এখানে সুস্থ। তুমি তো আমার বয়ফ্রেন্ড হয়ে আমার নাম জানো না? কেন জানবো না? একটা দিয়ে দেই। নিজের নাম মনে নাই, তার আবার নাম। তোমার নাম চুকলি। চুকলি কারো নাম হয় নাকি? আরে ভাইয়া, এইটাই তো কথা। চুকলি কারোর নাম হয় নাকি? কিন্তু তোমার নাম হয়, আর এই বাড়িতে যারা থাকে তাদের নাম হয়। রেগে চলে গেল। সানি ইঞ্জিনিয়ারিং পড়ছে, মায়ের আশা বিয়ের পর নাতিপুতি দেখবে, কিন্তু সানি সেটা চায় না। এভাবে দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। তুর এখন সুস্থ, তবে ব্যান্ডেজ এখনো খোলা বাকি। কিন্তু সানি শান্তিতে নেই। এতদিন শুধু মায়ের পাগলামি সহ্য করলেও এখন তুরের বয়ফ্রেন্ডের পাগলামি ওকে আরো তিষ্ঠ করে তুলেছে। ওর এত ন্যাকামি একদম সহ্য করার মতো না, কিন্তু মায়ের জন্য কিছু বলতে পারছে না। নিজেকে কেমন ফাঁকা আমের আটি মনে হচ্ছে। তুর আর ওর মা মিশে গেছে, কিন্তু ওর কোনো খবর নেই। ওদিকে বিয়ের কথা বলে পাগল করে দিচ্ছে সানিকে। 7 দিন পর সানি আজ ভার্সিটিতে যাবে। তখনই ওর মা ওকে ডাকে, ওই চুকলিকে নিয়ে যা তোর সাথে, বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগবে। কেন, এখন কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? চুপ কর, সব সময় শুধু বাজে কথা। যা বলেছি তাই। আরে আমার লেট হয়ে যাচ্ছে, আরেকদিন নিয়ে যাব। কই, আমি তো রেডি। এই মেয়েকে তো যাওয়া সহ্য করতে না পেরে ভার্সিটিতে যাচ্ছি, আর ওখানেই ওই আগে পারবো না। মা। সানি, ওই আগে চল। তুরের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। তারপর বাইকে উঠতেই তুর ক্যাবলা হাসি দিয়ে। এটা দেখে আরো রেগে যায় সানি। কিছু বলার আগে দাঁত কেলায়, আর কিছু বললেই ছাগলের বাচ্চার মতো মেয়ে মেয়ে করে, যেন ফিটের খাওয়া বাচ্চা। মেয়ে মেয়ে যত সব। কি হলো, চলো। সানি ওকে নিয়ে ভার্সিটির গেটে ঢুকতে একটা মেয়ে এসে সানিকে জড়িয়ে ধরল। বেবি, তুমি এতদিন কই ছিলে? জান, কত মিস করেছি তোমায়। আমাকে একবার বলতে, আমি তোমার কাছে চলে যেতাম। পারতে না গো, আমি জাহান্নামে গেছিলাম, সবে মাত্র ল্যান্ডিং করছি। হোয়াট? ও কিছু না। তখনই তুর এসে ধাক্কা মেরে ওকে সরিয়ে দেয়। তোমার সাহস হয় কি করে আমার বয়ফ্রেন্ডকে টাচ করার? ও, তোমার বয়ফ্রেন্ড মানে? সানি বেবি। আই সানি, তোমার মা লাগে নাকি? বেবি বলছে না? আরে চুকলি, এটা সেই বেবি না? ও, এই তোর বয়ফ্রেন্ড মানে সানি আমার বিএফ? তাহলে আমি কি? সত্যি তো, কে তুই? সানির এ প্রথম মজা লাগলো। তুইটা মেয়ে ওর জন্য চুল ছিঁড়াছিঁড়ি করছে, এইটা দেখে ও বাইকে বসে বাদাম খাচ্ছে আর মজা নিচ্ছে। তার এক পর্যায়ে দেখলো ওই মেয়েটা তুরের গালে চড় মারতে চাইল। ঠিক তখনই ওর হাত ধরে ফেললো। সিনিন, এটা না? তুমি এই মেয়েটার জন্য আমাকে, তার মানে ও সত্যি তোমার গার্লফ্রেন্ড? তাহলে আমার সাথে রিলেশন? দেখ সিনিন, আমি আগে তোমাকে বলেছি, কিন্তু তুমি জোর করে আমাকে জিএফ এর বিয়ে বানিয়েছো। তেমনই ও আমাকে জোর করে বিয়ে বানিয়েছে। এতে আমি কি করতে পারি? ঠিক আছে, তাহলে আজ ব্রেকআপ। বলে চলে গেল। আলহামদুলিল্লাহ। বইনা চুকলি, এই প্রথম তোকে ধন্যবাদ দিতে মন চাইছে। এদিকে আয়, এখন চুমা দিই। ওর কাছে যেতেই তুর খুব জোরে ঠাঁটিয়ে একটা চড় দিল। এটা দেখে সানি অবাকের শীর্ষে। সারাদিন বিহেভ করে মারা যায়, অথচ সামান্য কথা দিয়ে এটা করলো। আরে আমি কি তোকে সত্যি সত্যি চুমা দিতাম নাকি? আজব তো। আই, আমি তোমার গার্লফ্রেন্ড হলে ওটাকে এখন শুধু থাপ্পড় মারছি, এবার তো। পাশে থেকে একটা লাঠি নিয়ে মারা শুরু করলো। হায় আল্লাহ, এইটা দেখি ওইটার ছিল ডেঞ্জারাস। ওইটা তাও মিষ্টি কথা বলতো। ওই থাম থাম, তোরে আইসক্রিম খাওয়ামু, তাও থাম। আসলে ওইটা প্যারা ছিল, তাই আর কি। আর তুই তো আমার জিএফ মানে গুড ফ্রেন্ড, নাইলে এত বড় উপকার করতি? তুরের নাক টেনে। ঠিক আছে চলো। এরপর দুজনে আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেতে লাগলো।
তবে সানির কেন জানি না তুরের অনেক কাজে কেমন কেমন লাগে। মাঝে মাঝে মনে হয় ও জেনে বুঝে ইচ্ছে করে করছে। এ কয়দিনে বিএফ বিএফ করে মরেছে, অথচ ভুলেও সানির সামান্য স্পর্শ ওর গায়ে লাগেনি। এমনকি ভুলেও যদি সানি কাছে চলে আসে, ও চিল্লি একসাথে করে। সেটা প্রথম প্রথম গায়ে না মাখলেও পরে ব্যাপারটা ভাবায়, যদি সত্যি বিএফ ভাবে তাহলে এমন করবে কেন। কিন্তু ওর মায়ের জন্য কিছু বলে না। ওর কি ও মা খুশি হলেই খুশি। ওর আইসক্রিম খাচ্ছিল, ঠিক তখনই রাস্তার সিগন্যালের মধ্যে বসেছিল তীব্র। এ কদিন পাগলের মতন খুঁজেছে ও তুরকে, হাসপাতাল থেকে শুরু করে সব জায়গায়, কোথাও বাদ রাখেনি। ক্লান্ত তীব্র এখন অক্লান্তভাবে তার তীব্রকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখনই তীব্রের নজর যায় আইসক্রিম পার্লারের দিকে। হঠাৎ মনে হলো ও যেন তুরকে দেখছে, কিন্তু প্রথমে ভুল ভাবলেও বুঝতে পারলো এটা ভুল না, সত্যি তুর। ওকে দেখে নিজের রাগটা আরো বেড়ে গেল, কারণ ও একটা ছেলের সাথে, তাও এমনি এমনি নয়, বেশ হেসে খেলেই আছে। সিগন্যাল ছেড়ে দিতেই তীব্র ওদের দিকে গাড়ি নিয়ে যেতে লাগলো। এই যে চলুন। তারপর তুর আর সানি বাইকে উঠে বাইক স্টার্ট দিল। তীব্র ওখানে পৌঁছানোর আগেই ওরা চলে গেল, কিন্তু তীব্রকে ধরার জন্য ওর পিছু নিল। ওর মাথায় একটাই চিন্তা, আজকে তুরকে পেলে তীব্রকে ছেড়ে আসার শাস্তি ওদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। তবে তীব্রের রাগটা বাড়িয়ে দিচ্ছে তুরের সাথে থাকা ছেলেটা। তীব্র ওদের পিছু নিতে থাকে, কিন্তু সানি বাইকে যাওয়ার কারণে একটা ছোট রাস্তার মধ্যে ঢুকে যায়, যার কারণে তীব্র আর যেতে পারে না। বাইরে নেমে কিছু করবে তার আগে তো ওদের বাইক মিলিয়ে যায়। তীব্র গাড়ি থেকে নেমে ওদের খুঁজতে থাকে, কিন্তু পায় না, যার কারণে ও রেগে গিয়ে গাড়িতে প্রচন্ড জোরে ঘুষি মারে। আর কতদিন আমার থেকে লুকিয়ে থাকবে তুমি? ধরা তো তোমাকে পড়তেই হবে, সে আজ না হোক কাল। আমি যতটা না ছটফট করছি তার 1000 গুণ বেশি হবে তোমারটা। তারপর তীব্র ঋদ্ধকে ফোন করে। হ্যালো স্যার। তোর এই শহরই আছে, পুরো শহরটা এক করে হলেও তোরকে খুঁজে বের করো। কিন্তু আপনি এতটা শিওর হলেন? কারণ আমি নিজ চোখে তোরকে দেখেছি। এখন যা বলছি তাই করো। ফোনটা কেটে দিল তীব্র। গিয়ে কি বলবো তায়ান? জানি না, কিন্তু সান্ত্বনা দেওয়ার হলেও তো আমাদের যেতে হবে। ওনারা এক বুক আশা নিয়ে বসে আছে, শুধুমাত্র তুরকে খুঁজে পাওয়ার জন্য। তো আর তায়ান দুজনে তুরের বাড়ি এসেছে। প্রায় 6 মাস হয়ে গিয়েছে তুর নিখোঁজ। ওরাই ওনাদের আশা দিয়ে রেখেছে, তুরকে পাওয়ার আশায় ওনারা এখনো বেঁচে আছে। তুরের বাবা তাও নিজেকে শক্ত রাখতে পেরেছে, নিজের কষ্টটা প্রকাশ করতে পারে না। আর পারবেই বা কি করে? ওনার স্ত্রী শয্যাশায়ী, মরে বেঁচে আছি বলতে যা বোঝায় আর কি, সম্পূর্ণভাবে অসুস্থ। তুরকে ফিরে পাবেন বলতে গেলে এই আশায় নিঃশ্বাস নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন। প্রতিবার তো আসতেই তুরকে পাওয়ার আশা করেন, কিন্তু সে আশা নিমিষে মিলিয়ে যায় যখন শুনি তুরকে পাওয়া যাচ্ছে না। জানি তো, কিন্তু আমাদের এছাড়া আর কিছুই করার নেই, এটা তুমি ভালো করে জানো। আমরা কোনো দিক দিয়ে ওকে খোঁজা বাকি রাখিনি। কথাটা শুনে তোয়ার মতন শক্ত নিয়েও কান্নাই ভেঙে পড়ে। তায়ান ওকে বুকে জড়িয়ে নেয়। প্লিজ তোয়া, তোমাকে শক্ত থাকতে হবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে ওনাদেরকে কে সামলাবে? ওনাদের মনের জোর তো তুমি। তোয়া, আমি যে ক্লান্ত, 6 মাসে ওকে খোঁজার জন্য আমি কম চেষ্টা করিনি। আচ্ছা, এবার ভিতরে চলো। আচ্ছা তায়ান, আমরা যদি ওনাদের আমাদের সাথে আমাদের বাড়ি নিয়ে যাই ভালো হবে না? এখন তো চাচা অফিসে যান না, ওখানে সবার সাথে থাকলে যদি মন ভালো হয়। আমারও তাই মনে হয়। ওরা ভেতরে যায়। ওদের দেখে তুরের মা কান্নায় ভেঙে পড়ে। তুরের কথা জিজ্ঞেস করতে কিছুতেই বলতে পারে না ওরা। সামনে কিছু না বললেও লুকিয়ে চোখের পানি ফেলতে থাকে তুরের বাবা। তারপর তোয়া ওনাদের নিজেদের সাথে নিয়ে যেতে যায়, কিন্তু ওনারা রাজি হয় না। এক প্রকার জোর করেই তোয়া আর তায়ান ওদের নিজেদের সাথে নিয়ে যায়। ওদিকে তীব্র অনেকদিন পর একটা দরকারি কাজে হাসপাতালে গেছে। অনেক দ্রুত ও নিজের কেবিনে গিয়ে কিছু একটা নিয়ে বেরিয়ে যায়। তীব্র কতটা টেনশনে ছিল সেটা অরুণের নজর এড়ায়নি। তীব্র বেরিয়ে যাওয়ার পর অরুণ ওর রুমে ঢোকে। তারপর তীব্রের কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতে থাকে, কিন্তু তেমন কিছুই খুঁজে পায় না। বড্ড বিরক্ত লাগে অরুণের। ও কেবিন থেকে বেরোতে যাবে, ঠিক তখনই আসে তুষা। ওকে দেখে বেশ ঘাবড়ে যায় অরুণ। তুমি এখানে কি করছো অরুণ? তোমার ডক্টর রায়হান কি করতে এসেছিল তাই জানতে এসেছি। সমস্যা কি তোমার অরুণ? সবসময় তুমি ওর পিছনে পড়ে থাকো কেন? অরুণ চুপ করে দাঁড়িয়ে আছে। কি কথা বলছো না কেন? ওর সাথে তোমার সমস্যা কি? তুমি আমাকে ওর পাশে সহ্য করতে পারো না কেন অরুণ? কারণ আমি চাই না ওর জন্য তোমার কোনো ক্ষতি হোক। ইনাফ ইজ ইনাফ অরুণ। তুমি আমাকে ভালোবাসো তার মানে এটা নয় তুমি ওর ব্যাপারে বাজে কথা বলতে পারো। আমরা সবাই একসাথে কয়েক বছর যাবত আছি, আর তুমি? হ্যাঁ, আর তাই আমি তোমার চেয়ে ওকে ভালো করে চিনি। ও যে কি করতে পারে
তার আমি ধারণাও করতে পারি না, আর তার জন্যই আমি তোমাকে ওর কাছাকাছি দেখতে পারি না। তুষাকে শক্ত করে ধরে। এটা দেখে তুষা অবাক হয়ে ওর দিকে তাকায়। তারপর অনেকটা অবাক চোখেই ওকে বলে, পাগল হয়ে গেছো তুমি অরুণ। ও তোমার চেয়ে বেশি সাফল্য পেয়েছে বলে হিংসা করো তুমি ওকে, আর তাই ওকে সহ্য করতে পারো না। কথাটা বলে বেরিয়ে যায় তুষা। অরুণ ওকে ডাকলেও ও শোনে না। তোমরা ওকে এখনো চিনতে পারোনি তাই এমনটা বলছো। যদি জানতে তাহলে এমনটা বলতে পারতে না। ও নিজে যতটা নর্মাল দেখানোর চেষ্টা করুক না কেন, আমি জানি ও নর্মাল নয়। একটা নর্মাল মানুষের ভাবনা চিন্তা বিহেভ এরকম হবে না। কখনো ওকে খারাপ কিছু করতে দেখেনি, কিন্তু আমার বিশ্বাস ও যদি খারাপ কিছু করে সেটা চরম ভয়ঙ্কর। কারণ ওই মানুষটার মনে মায়া, মমতা, ভালোবাসা বলতে কিচ্ছু নেই। যেটা আছে সেটা হচ্ছে লোক দেখানো কিছু আবেগ। তখনই সেদিনের কথা মনে পড়ে যায়। তখন তীব্র আর অরুণ দুজনেই মেডিকেলে নতুন। তখনই একটা লাশ নিয়ে আসা হয়। লাশটার পরিস্থিতি এত খারাপ ছিল তা বলার বাইরে। যে কোনো মানুষের পক্ষে সেটা দেখা জঘন্য একটা ঘটনা। সেই লাশটার জন্য অরুণ নিজেরে গা খুলিয়ে প্রায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু সেদিন তীব্রকে দেখে বড্ড অবাক হয়ে গিয়েছিল অরুণ। কোনো রকম বাজ বিচার ছাড়া ও লাশটার কাজগুলো দেখেছিল যেন ওর কোনো প্রভাব পড়েনি। কোনো স্বাভাবিক মানুষ এতটা সহজে এটা করতে পারে কিনা জানা নেই অরুণের। অদ্ভুত লাগছিল। কিন্তু তারপর থেকে ও তীব্রের কাজগুলো খেয়াল করত। আর এই কয়েক বছরে ও তীব্রের ব্যাপারে যতটা বুঝতে পেরেছে, ও নিজের ডাক্তারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাতেও স্বাভাবিক নয়। ওর প্রতিটা কাজ সবার চেয়ে আলাদা, কিন্তু সাধারণ মানুষ এরকম ভাবতে পারে কিনা জানে না। এমনকি সবার অজান্তেও তীব্রের ব্রেনের কন্ডিশন পরীক্ষা করেছে। তীব্রের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক তখন, আর তার পরীক্ষার রেজাল্টে ও সত্যিই অবাক। কারণ ওর ধারণাই সঠিক, তীব্রের ব্রেনের কন্ডিশন স্বাভাবিক মানুষের মতন না, অনেকটা ভিন্ন। আচরণে প্রকাশ না পেলেও তীব্রকে ওর সত্যি একটা সাইকো মনে হয়। কিন্তু তীব্রের কোনো কাজের সাথে মিল খুঁজে পায় না। ও সমস্ত কাজ এতটাই নিখুঁত হয় যার থেকে কোনো কিছু বের করা অরুণের পক্ষে সম্ভব না। সবকিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে অরুণ। ফ্রেন্ড হিসেবে যেমন ওকে ভালোবাসে, তেমনি ওর এসব কথা ভাবলে শিওরে ওঠো। সারাটা দিন সানির অবস্থা খারাপ করে দিয়েছে দূর। পুরো দিন বাইকে করে ঘুরিয়েছে। সানি রেগে কিছু বলতেও পারে না, কিছু বললেই মায়ের ধমকি দেখায়। সানির ইচ্ছে করছে মেয়েটাকে এখানে পুঁতে রেখে বাড়ি চলে যায়। কাজটা এত সহজ নয় এটা ভেবেই পিছিয়ে যায়। রাতের দিকে তুরকে নিয়ে বাড়ি ফিরে সানি। বাড়ি ফিরতে তুর ফ্রেশ হতে চলে যায়। আনি ওর মাকে ডাকতে ওর মা বাড়ি নেই। দারোয়ানের কাছ থেকে জানতে পারে ওনার কোনো বান্ধবী হাসপাতালে, তাই আজ ফিরবে না। আজকে মেয়েকে হাড়ে হাড়ে টের পাওয়াবে সানি কি জিনিস। অনেক চালিয়েছে, সব শোধ তুলবে। ফ্ল্যাটে গিয়ে মায়ের রুমে ঢুকেই দেখে ও ঘুমিয়ে গেছে। এটা দেখে আরো বেশি রেগে যায় ও। ইচ্ছে করছে হাতের লাঠিটা দিয়ে মাথা ফাটিয়ে দে, কিন্তু পরে আবার ভাবে থাক, ঘুম থেকে উঠলে না হয় মারবে। তাই ওর ঘুম ভাঙার অপেক্ষায় পাশের সোফায় বসে পড়ে সানি। এদিকে তোরকে না পেয়ে পাগলের মতন করছে তীব্র। না চাইতেও কি করছে নিজেও জানে না। তোরকে একবার দেখার জন্য যেন মরে যাচ্ছে। মনে হচ্ছে এর চেয়ে তুর যদি ওকে মেরে ফেলতে চাইতো তাহলে হয়তো বেশি ভালো হতো ওর জন্য। আর যাই হোক, এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হতো না। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্যই তুরকে নিজের বন্দিনী করে রেখেছিল। কিন্তু তুর যাওয়ার পর তা যেন আরো বেড়ে গেছে। ঋদ্ধ বা অন্য কেউ ভয়ে ওর সামনে আসছে না। তুর যাওয়ার সময় ওর ঘুমগুলো সাথে নিয়ে চলে গেছে। তীব্র যেখানে তুরকে আটকে রেখেছিল নিজের বাড়িতে ফাঁকা রুমে, সেই রুমেই ওর রাতগুলো কাটছে। দেয়াল ঘেঁষে বসে সিগারেট টানছে তীব্র। তুরের সাথে কাটানো মুহূর্তগুলো যত মনে পড়ছে ততই যেন হৃদয়ের ক্ষতটা আরো গভীর হয়ে উঠেছে। সিগারেটের ধোঁয়ায় বদ্ধ রুমে নিজের ফুসফুসকে পুড়িয়ে চলেছে, আর অঝরে পানি পড়ছে দু চোখ বেয়ে। মদেও যখন নেশা হলো না, তখন এক গাদা ঘুমের ওষুধ খেয়ে নিল। আর বসে থাকতে পারল না। এতগুলো পিল খেয়ে কিছুক্ষণের মাঝে মাটিতে লুটিয়ে পড়ল। চোখ মেলে তাকাতে পারছে না। নেশা হয়ে গেছে, কিন্তু সামান্যটুকু ঘুম নেই চোখে। তোর যে শুধু বন্দিনী হয়েছিল না, ওর মায়াবী নিষ্পাপ মুখটা ওর ঘুমের কারণ ছিল, যা এখন আর নেই। উপর হয়ে মেঝেতে থাকতে পারল না। কাশিতে বুক ফেটে যাচ্ছে। সোজা হয়ে আধো চোখ মেলে উপরের দিকে তাকালো তীব্র। দু চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শূন্যতায় শেষ হয়ে যাচ্ছে। ওর মা যখন মারা গিয়েছিল ঠিক তখনই শুধু এমন লেগেছিল, আর আজ লাগছে। মাঝখানে কতগুলো বছর কেটে গেছে হিসেব নেই। মায়ের যাওয়ার পর দায়ান ওকে সামলেছে, কিন্তু বাঁচার ইচ্ছে জেগেছে 3 মাস তুরের কাছে থাকার পর। 3 মাস ওকে আটকে রাখলেও কখনোই মনে হয়নি ওর জন্য এমন লাগবে। 3 মাস পর বুঝতে পারে ওকে শুধুমাত্র নিজের বন্দিনী করতে চায় না তীব্র।
বরং নিজের করে চায়, আর তাই তো তুরের সাথে নিজেকে জড়াতে দুবার ভাবেনি। কিন্তু তীব্রের সাজানো আশা মুহূর্তেই শেষ করে দিল। ওদিকে তোর ঘুমের ঘোরে এক নাগারে বলে চলেছে,